ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদনের একটা পরিসংখ্যান প্রকাশ পেয়েছে, যেখানে দেখানো হচ্ছে প্রতি সিটের বিপরীতে 43 জন, অর্থাৎ 42 জন বাদ যাবে, একজন চান্স পাবে এই 43 জনের মধ্যে। ভাইয়া এই পরিসংখ্যানটা খুবই জটিল, তোমার মধ্যে একটু ভয় কিংবা আতঙ্ক হতেই পারে, কিন্তু এটা ভয়ের কারণ নাই। সমীকরণ থেকেও যদি তুমি সমীকরণ বের করতে পারো, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কত সহজ এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এটার মধ্যে থেকে ভাই সমীকরণের ভিতর থেকে সমীকরণ বের করে দেখাই, দেখো কত সহজেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। খেয়াল করো, 1,25,400 কতজন আছে? আচ্ছা 418 জন, এটা বাড়বে কমবে এরকম পসিবিলিটি রেট 43 জন কিংবা 44 জন থাকবে, কথার কথা ধরে নিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা হচ্ছে 2700, অর্থাৎ এই 2700 সংখ্যা কি ভাইয়া সবার না? ভাইয়া মানে একার না, এখানে বি ইউনিট যারা আছো, বিভাগ পরিবর্তন এবং আর্টস, তাদের এখানে আছে আর্টসের আছে 1700, বিভাগ পরিবর্তন আছে 950টা এবং কমার্সেরও কিছু সিট আছে। এই যে সবগুলো মিলে হিসাব করা হয়েছে, অর্থাৎ তুমি যদি আলাদা আলাদা ইউনিট ভাবো তখন দেখলে তোমাদের প্রতিযোগিতা কিন্তু কমে গেছে। অর্থাৎ এখানে হয়তো বা 1,25,000 মধ্যে সায়েন্সের 50,000 থাকতে পারে, কমার্সের 20,000 থাকতে পারে, আর্টসের 40,000 থাকতে পারে, অর্থাৎ কম্পিটিশনটা ওই রকমভাবেও না, এতটাও জটিল না। বাট ওইভাবেও আমি না যাই, তোমাকে আরেকটু সহজভাবে দেখাই। সামগ্রিকভাবে যেহেতু তোমরা সবাই দেখছো, সবাইকে মিলেই একটু হিসাব করি। তাহলে এভাবে যদি তুমি হিসাব করো, তাহলে অ্যাভারেজে ধরলাম 43 জন কিংবা বাড়তেও পারে 42 জন, 45 জন, এরকম একটা সংখ্যা দাঁড়ায় 2700 ভাগ করলে, অর্থাৎ ধরলাম 43 জন। এই 43 জনের মধ্যে ভাইয়া 42 জন বাদ যাবে এবং 43 জনের মধ্যে একজন মাত্র চান্স পাবে। ভাইয়া এই 43 জনের মধ্যে একজন কিভাবে চান্স পাবে? একটা সিটের বিপরীতে 42 জন বাদ যাবে, ওই রকমটা কঠিন মনে হয়েই গেল তোমার কাছে, বাট এটা একটা সহজ পদ্ধতি আছে, তুমি দেখো কতটুকু সহজ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হবে তখন ভাইয়া পাস করবে কতজন জানো? সবাই কিন্তু নাম্বারে আবেদনটিকে আবেগে করে ফেলছে, তাদের তখন বিবেক কাজ করে না যখন পরীক্ষার প্রশ্নটা দেখবে, অর্থাৎ এত পড়াশোনা করে নাই, জাস্ট সে টু সে তারা মানে এটি অ্যাপ্লাই করা প্রয়োজন, সে কিন্তু অ্যাপ্লাইটা করছে। পরীক্ষার রেজাল্টের পরে দেখবা পাস করছে মাত্র অ্যারাউন্ড 12,000-এর মতো, বুঝছো? এই 12,000কে তুমি যদি ভাগ করো, এই 12,000কে যদি তুমি 2700 দিয়ে ভাগ করে দাও সিট সংখ্যা দিয়ে, 2700 বা বাড়তে কমতে পারে, এটা ব্যাপার না, তাহলে দেখলে অ্যাভারেজে মানে 4.5 জন বা 4 জন, ধরলাম আমরা 4 জন, তাহলে ভাইয়া এইটাকে তুমি যদি ভাগ করো তাহলে 4 জন প্রতি সিটের বিপরীতে লড়বে। অর্থাৎ তুমি যদি ওই বড় সংখ্যাটাকে মানে হিসাব না করে তুমি জাস্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস যেটা আছে, তুমি পাস করবে কিনা আমি সেটাও দেখাচ্ছি। পাসটা নিয়ে চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করবে অ্যারাউন্ড 12,000 মতো শিক্ষার্থী। এই 12,000 শিক্ষার্থীর মধ্যে তুমি যদি সিট সংখ্যাটা ভাগ করে দাও, তাহলে দেখলাম প্রতি সিটের বিপরীতে লড়বে ভাইয়া 4 জন, অর্থাৎ বাদ যাবে কতজন? 3 জন বাদ যাবে। চান্স পাবে কতজন? এই 4 জনের মধ্যে একজন চান্স পাবে। ভাইয়া এই 4 জনের মধ্যে একজনটাও হওয়া যায়, কিভাবে যায়, কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে হওয়া যায়, এইটাও তোমাকে বলবো। বাট আগে তো তোমাকে ওই 1,25,043 থেকে বাদ দিয়ে তোমাকে 12,000-এ তো নিয়ে আসতে হবে। একটু আগে তোমাকে 12,000 আনি, তারপর 4 জনে আনবো, তারপরে একজনও আনবো। দেখো এখন যদি তোমাকে আমি হিসাব করি দেখায়, এখানে ভাইয়া 12,000-এ আসতে হলে কি কি করতে হবে? বাংলা পরীক্ষা হবে। ওকে ভাইয়া, বাংলা ধরো 15টা এমসিকিউ আছে, 15টা এমসিকিউ আছে। এই 15টা এমসিকিউর মধ্যে তুমি যদি মানে মার্কস ধরো 10 পাও তাহলে এনাফ। এখানে ধরো গল্প, কবিতা, নাটক, উপন্যাসের কোয়েশন হবে, ব্যাকরণে বানান শুদ্ধিকরণ, প্রয়োগ, অপপ্রয়োগ, তুমি যে উচ্চারণগুলো পড়ছো এইগুলো থেকে পরীক্ষা হবে। বাক্য প্রকরণ, পদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে কোয়েশনগুলো হবে। মুখস্থ অংশ যদি দেখো 4টা আছে, বাগধারা, এক কথার প্রকাশ, সমার্থক শব্দ এবং পারিভাষিক শব্দ, এই 4টা থেকে আসবে। ধরলাম ভাইয়া সব পারবো না, আমি একটু 10 পাবো, ওকে আমার 10 দরকার। এখন ভাইয়া চলো ইংরেজিতে আসো। এই ইংরেজিতে ধরো তোমার অনেক মানে হিসাব আছে, এখন অনেক কঠিন মনে হয়, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা কিন্তু ভাই অনেক ছোট। তুমি যদি কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করো, দেখবা তোমার টেক্সট বুক থেকে সিনোনিম অ্যান্টোনিম আসছে, প্রিপোজিশন একটা প্রিভিয়াস ইয়ার থেকে আসছে, তোমার যে স্পেলিং তোমার টেক্সট বুক এবং প্রিভিয়াস ইয়ার যে বিসিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো হয়েছে ওখান থেকে তুমি 3 নাম্বার পাবা, অর্থাৎ 4 নাম্বার বুকাবুলারি 2টা আসবে, অর্থাৎ 4 নাম্বার প্রিপোজিশন, স্পেলিং এবং বুকাবুলারি তোমার হয়ে গেল। এখন ভাইয়া বাকি যে টপিকগুলো আরও সহজ, পার্টস অফ স্পিচ থেকে আসবে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই যে তোমরা পড়লা না, একটা পার্টস অফ স্পিচকে আরেকটা পার্টস অফ স্পিচ করে যাও। যেমন দেখো শিওর কি ভাইয়া, একটা অ্যাডজেক্টিভ, এর আগে এন যুক্ত করে দেয়, অ্যান্ড শিওর, এটা বার হয়ে গেল। এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এবং একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু একটা ওয়ার্ড দেখলেই বুঝতে পারো কোন পার্টস অফ স্পিচ। এখন মনে হচ্ছে ভাই ভুলে গেছি, না আমি যদি তোমাকে বলি যে ইমানসিপেশন এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু ইজিলি TION যুক্ত আছে বলেই তুমি বলে দিচ্ছ এটা নাউন। এটা কিন্তু পরীক্ষায় ভাইয়া বুকাবুলারি হিসেবে আসছিল। তাহলে এভাবে যদি হিসাব করো, তারপরে তুমি কি পড়বা? পার্টস অফ স্পিচ পড়বা, টেন্স পড়বা, সেন্টেন্স পড়বা, সেন্টেন্স থেকে প্রতি বছর কোয়েশন হচ্ছে। তারপর তুমি রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট,
এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, এমবেডেড কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, কারেকশন, এই যে কয়েকটা টপিক আছে, প্যারালিজম, এই কয়েকটা টপিক পড়লেই দেখবা তুমি ইজিলি আগের বছর রাইট ফ্রম ভার্বস থেকে তোমার 6টা কোয়েশ্চেন আসছে, আর ভোকাবুলারি বললাম 4টা, আর বাকি টপিকগুলো যদি তুমি হিসাব বাদ দাও তাও কিন্তু 10টা তোমার হয়ে যাচ্ছে। ভাইয়া আরও তো টপিক আছে, জাস্ট রাইট ফ্রম ভার্বস আর 4টা ভোকাবুলারি ধরলাম, আর গ্রামারের পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে তোমার যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারালিজম, এমবেডেড কোয়েশ্চেন, এগুলো বাদ দিলাম, বাদ দিয়েও তোমার কিন্তু ইজিলি 10 নাম্বার ভাইয়া তোমার কিন্তু হবে, তুমি পারবা, 5টা কঠিন দরকার নাই। জিকেতে ভাইয়া যে অ্যানালাইসিস টপিকগুলো আমি দিব ওখান থেকে তুমি 20+ হুবাহু কমন পাবা, যে টপিকগুলো বলবো ওখান থেকে ইজি কোয়েশ্চেন আসবে, জিকে তো কোনো চেঞ্জ নাই। ওকে, এবং রিটেনে যদি দেখো তুমি, আর রিটেনে বাংলা, ভাইয়া বাংলা কি সৃজনশীল লেখে কখনো ফেল করছো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৃজনশীলটা দিবে সেটা তোমার যে এইচএসসিতে 2 নাম্বারটা লিখছো না, এটাই, এখানে কোনো পার্থক্য নাই, একই জিনিস আগের বছর যেটা আসছিল 5টা কোয়েশ্চেন আছে জ্ঞানমূলকের মতো, তুমি জাস্ট এভাবে লিখবা, যেমন 1 আর 2 লিখছো না, সেম জিনিস ভাই, এখানে কোনো পার্থক্য নাই। এবং সারাংশ সারমর্ম দিয়ে একটা সারাংশ সারমর্মটা কী বলবো, এই বছর যেটা প্রথম দিয়েছিলাম সেটাই কমন পড়ছে, বাট কমন না পড়লেও এইখানে কিন্তু 3-4 পাওয়া যায়, যেমন আমার সময় তো কমন পড়ে নাই, মানে আমি কীভাবে সারাংশ সারমর্ম পারছি বা নাম্বার পাইছি, এটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সগুলো যখন তোমাকে বলবো তুমি ইজিলি নাম্বারটা ক্যারি করতে পারবা। তারপরে যদি আসো তোমার ব্যাকরণের কিছু অংশ দিবে, প্রয়োগ অপপ্রয়োগ, তুমি কিন্তু এগুলা ইজিলি পারবা। তো এই জায়গায় ধরো তোমার 10 ধরলাম ভাইয়া, সব দেওয়া দরকার নাই। এখন ইংলিশ রিটেনে আসো, ইংলিশ রিটেনটাকে আমরা ভাবি যে অনেক কঠিন, না ভাইয়া, ইংলিশ রিটেনটা খুবই সিম্পল জিনিস, যেটা তোমরা মানে কঠিন পাবো। প্যারাগ্রাফ লিখলে 6 নাম্বার দিবে, মোটামুটি একটু লিখলে টপিক, সেন্টেন্স, আইটেম এবং কনক্লুশন, এবং সেন্টেন্স মেকিং যদি তুমি আমার কাছ থেকে একটু টেকনিক নাও, মানে জাস্ট আমার সাথে কথাও বলো, আমি তোমাকে এমন একটা ইজি ওয়ে দিতে পারবো এবং একটা ইজি থিঙ্কিং দিতে পারবো যে তুমি 5-এ 5। কখনোই যারা আমাকে চিনে অন্তত সেন্টেন্স মেকিং 5-এ মিস করে না, তাহলে ধরলাম 10-এ 11 হয়ে গেল, দরকার নেই, 10 দরকার। এবং যদি তুমি পুরো টোটাল হিসাব করো, দেখলা তোমার টোটাল মার্কস আসতেছে ভাইয়া 60, অর্থাৎ 60 নাম্বার এখানেই লিখি, তোমার 60 নাম্বার আসতেছে। এই 60 পাইলে তুমি একজনের মধ্যে যাইতে পারবা, এই 60 পাইলে তুমি একজনের মধ্যে যাইতে পারো ভাইয়া। তাহলে ওই 4 জনের হিসাবটা কী হবে সেটাও বলতেছি, অর্থাৎ এই একজন হইতে হইলে 60 নাম্বার দরকার। আর ভাইয়া এই যে এখানে 4 জন আসছে, যাদের 4 জন থেকে একজন, তারা মার্কস কত পাবে? এই 12,000 প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক থাকবে 55। আর যে এই 55-এতে একজন হবা তার মার্কস থাকবে 60। ব্যবধান কত নাম্বার ভাইয়া? ব্যবধান হচ্ছে 5 নাম্বারের ব্যবধান। এই 5 নাম্বারের জন্যই তোমার সারা দিন রাত পরিশ্রম এবং পড়াশোনা করতে হবে, এবং আর কি কি স্ট্র্যাটেজি করতে হবে, কারণ এই যে 55 পাবে, এই 4 জনের মধ্যে আমার একজন হলে 60 লাগবে, 5 নাম্বার এক্সট্রা লাগবে। এই 5 নাম্বার তো তারাও পেতে পারে, বাট আমি কি করলে আরও এক্সট্রা এই নাম্বারটা পাবো? তাহলে দেখো ভাই, 5 নাম্বারটা যদি আমি একটু আগে এখানে নিয়ে আসি, একজনে নিয়ে গেলাম, এখন 12,000 একটু নিয়ে যাই। দেখো 5 নাম্বারটা তুমি একটু খেয়াল করো, এখানে যখন দেখবা বাংলায় পাস হচ্ছে ভাই 5 নাম্বার। আচ্ছা, বাংলা 5 টাইমস কি তুমি পারবা না? আমাকে একটু বলো। প্রথম পদ্ধতির কোয়েশন হবে, ইজিলি তুমি পারবা, 5টা কোয়েশন ইজিলি পারবা। আচ্ছা ভাই, ইংরেজিতে মানে 5টা কোয়েশন পারবা না? 5 পাইলেই পাস। ভাই জিকেতে কত পাস? জিকেতে ভাইয়া 11 পাইলে পাস। রিটেনে কত পাস ভাইয়া? রিটেনে 20-এর মধ্যে 5 পাইলে পাস। এখানে ইংরেজিতে কত পাইলে পাস? 5 পাইলে পাস। আবার 5 যোগ করলে 10 হইলেও হবে না, 11 পাইতে হবে, অর্থাৎ একটার মধ্যে তুমি 6 পাইলে হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক হিসাব। ভাইয়া দেখো তো, বাংলায় 5, ইংরেজিতে 5, জিকেতে 11, বাংলা রিটেনে 5, এই 5। ভাইয়া এই নাম্বারটা কিন্তু পাবা না? এতদিন পড়াশোনা করতো, বলো তো একটু পাবা কিনা? অবভিয়াসলি এই মার্কসটা পাবা, অর্থাৎ তুমি ডেফিনেটলি 1200 স্টুডেন্টের মানে 12,000-এর মধ্যে আসো, অর্থাৎ পাস করে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ 43 জনের হিসাব বাদ। এখন এই যে এই স্টুডেন্টগুলোর মধ্যে 4 জন আছে, 4 জন থেকে 3 জন বাদ দেবে, একজন চান্স পাবে। আর এই একজনের মার্কসটা হবে কত? একজনের মার্কসটা হবে 60, আর আরেকজন যারা পাবে না ওই সবার মার্কসটা থাকবে অ্যারাউন্ড 55, অর্থাৎ এই যে বাকি 3 জনের মার্কসটা থাকবে 55, যে 3 জন বাদ যাবে, এবং যে একজন 4 জন থেকে চান্স পাবে তার মার্কসটা 60। এই 5 নাম্বার ভাইয়া পড়াশোনা পরিশ্রম দিয়ে পেতে হবে, এবং বাকি যে মানে এরা আছে এখানে যারা 3 জন আছে তারাও তো ভাইয়া পরিশ্রম করতে পারে, বাট কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে ওই 3 জনকেও আমি বাদ দিতে পারবো তোমাকে একটু দেখাই। অর্থাৎ 4 জনের মধ্যে যদি তুমি একজন হইতে চাও, তো প্রথম যে শর্তটা সেটা হচ্ছে 5 নাম্বার বেশি লাগবে, 5 নাম্বার বেশি লাগবে। এই 5 নাম্বারের জন্য তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এই 5 নাম্বার বেশি পাওয়ার জন্য আমাকে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমি 5 নাম্বার বেশি পেয়ে যাব,
এখন ভাইয়া বলতে পারো না 5 তো বেশি পাইতেই হবে, তাদেরকে বিট করতে হবে। কীভাবে পাবো এই 5টা নাম্বার ভাইয়া কীভাবে ক্যারি করতে পারি, যেখানে আমি ওই 4 জনের মধ্যে একজন হইতে পারি, বাকি 3 জনকে আমি বাদ দিতে পারি। সিম্পল টেকনিক। তুমি কি করবা, পরীক্ষার আগে বেশি বেশি এক্সাম দিবা। 1 নাম্বার কাজ এক্সাম দিবা। 2 নাম্বার কাজ হচ্ছে তুমি রিভিশন দিবা। 2 নাম্বার কাজ তুমি ভালো ভালো করে রিভিশন দিবা। তৃতীয় কাজ হচ্ছে তোমাকে রিটেনে একটু বেশি নাম্বার নিয়ে আসতে হবে। রিটেনটা ভাইয়া খুবই ইজি। রিটেনে 2 থেকে 3 নাম্বার বেশি নিয়ে আসতে হবে। যারা অন্তত আসিফ ভাইকে চিনে, মানে আমাকে চিনে, তারা রিটেনে ধরে রাখছে অ্যাভারেজ 25+ পাবে, মানে অ্যাভারেজ 25+ পাবে। কারণ গন্তব্য ঢাবির তো কোনো স্টুডেন্ট রিটেনে ফেল করে না। তাহলে তোমার আসিফ ভাই আছে তো ওইখানে তুমি কিন্তু একটু সেভ। তারপর দেখো এক্সাম দিতে হবে, রিভিশন দিতে হবে, একটু রিটেনে 2-3 নাম্বার বাড়াইতে হবে। এবং 4 নাম্বার কাজ হচ্ছে পরীক্ষার আগে ভালো একটা ঘুম দিতে হবে। তাহলে ভাইয়া তোমাকে যদি এই যে 55 পাবে যারা চান্স পাবে না, অর্থাৎ 4 জনের মধ্যে একজন হইতে হয়, 12,000 সিট আছে, এখান থেকে তুমি যদি 27 ভাগ করো তাহলে প্রতি সিটে বিপরীতে নড়বে 4 জন। 12,000 মানে 5 তো তুমি করলা, এখন 4 জন লড়বে প্রতি সিটে বিপরীতে। এই 4 জনের মধ্যে 3 জন বাদ যাবে, একজন চান্স পাবে। ওই একটা জনের মার্ক থাকবে 60, আর যে 3 জন বাদ যাবে তাদের মার্ক থাকবে 55। তাহলে ভাই এই যে 5 নম্বরের যে গ্যাপ, এই 5 নম্বরের গ্যাপটা আমি কিভাবে ফিল আপ করতে পারি, সেটার জন্য এক্সাম হল এন্ড স্ট্র্যাটেজি লাগবে। প্রচুর এক্সাম দিতে হবে, তোমাকে লাস্টের দিকে একটু রিভিশন দিতে হবে, একটু রিটেনে 2-3 মার্কস বেশি নিতে হবে, এবং পরীক্ষার আগের রাতে ঘুমাইতে হবে। দেখবা এই 4 জনের মধ্যে যে তুমি একজন হবা, খালি জাস্ট এই 4টা কাজ করে দেখো, তুমি কিন্তু ওই একজনই হয়ে যাবা। বাকি 3 জন দেখবা কারো পরীক্ষার আগে নার্ভাসনেসে ঘুম হয় নাই, কারো দেখবা ভালো একটা রিটেন গাইডলাইন পায় নাই, এই কারণে তার একটু মার্ক কমবে। ভাগ্য, এটা হবেই। হয়তোবা তুমি আসিফ ভাইকে চিনো, বাই চান্স তুমি একটু নাম্বার পাইতে পারো, হয়তোবা সে চিনে না, এটা ভাগ্য ভাইয়া। তারপর দেখো রিভিশন, সে হয়তোবা কোনো একটু জায়গায় কম রিভিশন দিবে, সে হয়তোবা তোমার থেকে 2 থেকে 3টা এক্সাম কম দিয়ে সে একটু অনভিজ্ঞ থাকবেই। অর্থাৎ তুমি যদি বেশি এক্সাম রিভিশন এবং রিটেন একটু ভালো করে এবং প্রপারলি ঘুমায় পরীক্ষা দাও, তাহলে এই 60 নাম্বার পাবা এবং একজনের মধ্যে তুমি ইজিলি থাকতে পারবা। তাহলে ভাইয়া আমরা এই কঠিন হিসাব করবো না, আমরা সহজভাবে বুঝি, সহজভাবে চান্স পেতে চাই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ভিডিওতে। আর মাই কিউটস যে তোমরা যোগুগুলো আসো, সাদিয়া, যোগু, আল্লাদি, অনেক দিন ধরে বলি না, বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে।